ভারতের ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের ২৬ প্রাণহানি, পাল্টা হামলায় নিহত ১০ ভারতীয়। সেনাবাহিনীর প্রশংসায় মোদি, পাল্টা জবাবের সংকেত শাহবাজের। বাংলাদেশের উদ্বেগ। জোরপূর্বক ১২৩ জনকে খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে পাঠালো বিএসএফ। এমন কাণ্ড গ্রহণযোগ্য নয় বলছে ঢাকা। অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ। নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা, সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। রাখাইনে সংঘাতের জেরে আশ্রয় নেয়া মিয়ানমারের ৩৪ সেনা বিজিপির সদস্যকে ফেরত পাঠালো বাংলাদেশ। কক্সবাজারে কারাভোগ শেষে হস্তান্তর আরও ৬ জনকে। এবং ভোগান্তির আরেক নাম বিআরটিএ অফিস। অভিযোগের পাহাড়, একযোগে দেশের ৩৫ জেলা কার্যালয়ে দুদকের অভিযান। বেশ কয়েকজন দালাল হাতে নাতে আটক। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ১০ জন ভারতীয় নিহত হয়েছেন। কাপুরুষোচিত হামলা দাবি করে সশস্ত্র বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফ্ফরাবাদ সহ কয়েকটি এলাকা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনে হামলা চালায় ভারতের সেনাবাহিনী। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, মুজফ্ফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুরদিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলেও জানানো হয়। এসব হামলায় শিশুসহ হতাহতের খবরও নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপিআর এর দাবি, ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে 3টি শক্তিশালী রাফাল, একটি SU-30, একটি MiG-29 যুদ্ধবিমান। বুধবার জরুরি বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। পাকিস্তানে ভারতের হামলাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। উপযুক্ত জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। हमारी बहादुर और दलेर अफवाज पाकिस्तान ने আমাদের সাহসী সেনারা ভারতের অবৈধ হামলার দাঁত ভাঙা জবাব দিয়ে রাতকে চাঁদ রাত বানিয়ে দিয়েছে। मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। মসজিদে হামলার পাকিস্তানের দাবির জবাবে ভারত বলছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাটে চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। তাদেরকে মারা হয়েছে যারা আমাদের নিরীহ মানুষদের মেরেছে। ভারতীয় সেনারা নতুন ইতিহাস তৈরি করলো। আমাদের সেনারা বিশ্ব দরবারে নিজেকে ফের প্রমাণ করলো। कैंप्स को तबाह करके करारा जवाब दिया है। নিয়ন্ত্রণ রেখাতেও পাল্টাপাল্টি গুলি বিনিময় অব্যাহত আছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে। পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহানুল রানা, সময় সংবাদ। দিল্লি ইসলামাবাদের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি দেশ দুটিকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতির মাঝেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর সমালোচনা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেছেন, এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বিষয়টি দিল্লিকে জানানো হয়েছে। হামলা পাল্টা হামলার পর পুরো বিশ্বের নজর এখন ভারত পাকিস্তানে। পরমাণু অস্ত্রধারী দুদেশের মধ্যে উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ শক্তিধর দেশগুলো। ঢাকায় এর সরাসরি প্রভাব না পড়লেও ইতোমধ্যে বাংলাদেশের বিমানগুলো পাকিস্তানের আকাশ এড়িয়ে ভিন্ন পথে চলাচল করছে। আন্তর্জাতিক বাণিজ্যে এ যুদ্ধের বড় প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।
বুধবার দুপুরে ভারত পাকিস্তান ইস্যুতে সংবাদ বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সন্ধ্যায় নিরাপত্তা উপদেষ্টা জানান, সরকার দুদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখানোর অনুরোধ জানান তিনি। পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়ে কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, জোরপূর্বক প্রবেশ ঠিক নয়। এ বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। অবৈধ কোনো বাংলাদেশি থাকলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পাঠালে গ্রহণ করবে ঢাকা। আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। প্রতিটি বিষয় আলাদাভাবে নিরীক্ষণ করা হচ্ছে বলেও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরকম খবর হলে তো শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 123 জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। এবার খাগড়াছড়ি ও কুড়িগ্রাম দিয়ে 123 জনকে বাংলাদেশে পুশিন করার অভিযোগ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তারা ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার ভোররাতে দেশটির গুজরাট রাজ্যের 27 মুসলিম নাগরিক মাটিরাঙ্গার শান্তিপুর ও হাজিপাড়া এলাকায় প্রবেশ করে। এছাড়া জামিনীপাড়ায় 22 জন ও রূপসেনপাড়া এলাকা দিয়ে 30 মুসলিম নাগরিক ঢোকে পানছড়ি উপজেলায়। তাদের পূর্বপুরুষ বাংলাদেশি নাগরিক ছিলেন এমন অজুহাতে ঠেলে দেয়া হচ্ছে বলে জানায় বিজিবি। স্থানীয় প্রশাসন বলছে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কাছে জিজ্ঞাসাবাদে জানা গেছে আরও 400 থেকে 500 ভারতীয় মুসলিম বিএসএফ এর তত্ত্বাবধানে রয়েছে। তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য গুজরাট থেকে বিমানে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়েছে। 27 জন মহিলা পুরুষ না খায় পড়েছে। তো পরে বিজিবি আসছে, বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে। বলতেছে যে আরো ইন্ডিয়া নাকি আরো 17 গাড়ি স্টক করে রাখছে মুসলমান, ওগুলা বাংলাদেশে পাচার করবে। 27 জন মুসলমান ভারতের থেকে বার করে বর্ডার পার করে আমাদের বাংলাদেশে দিছে। আগরতলা থেকে গাড়ি ভরে নিয়ে এখান থেকে হিসাবে নামা দিছে। এখান থেকে আমাদের আসলে আমরা করবো। জেলা প্রশাসক জানান, অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকরা বিজিবির তত্ত্বাবধানে আছে। তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করা হবে। তারা সকলেই এখন বিজিবির আওতায় আছে। তারা যদি প্রশাসনিক কোনো সহায়তা চায় এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। এদিকে কুড়িগ্রামী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে পুশব্যাক করা 44 জনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার ভোরে রৌমারী ও ভুরঙ্গমারীর সীমান্ত এলাকায় কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারত থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি। এদিকে রাজধানীর গুলশানে পুলিশ শুটিং প্রতিযোগিতার আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি জানান, ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে। যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 28 এবং মিয়ানমারের সাথে 3, 29 এবং মিয়ানমারের সাথে 2, আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে। সীমান্ত দিয়ে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়েও পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে বলে জানান আইজিপি। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অপসারণের দাবিতে বাসভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের তালা, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ করিডোর দেবে কিনা তা নির্বাচিত সরকারই ঠিক করবে বলে সাফ জানিয়েছে বিএনপি। প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনে বিলম্ব হয় এমন সংস্কার মেনে নেওয়া হবে না।
রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব। এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক সাফ জানান, রাখাইনকে করিডোর দেওয়া হবে কিনা সেটা নির্বাচিত সরকারই ঠিক করবে। করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাই। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক সমাবেশে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, দেখবেন রাতারাতি সকল সমস্যা সমাধান হয়ে আসবে। সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। গণতন্ত্রের মাতাকে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা ও বিজিপির সদস্য সহ 34 জনকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ফেরত পাঠানো হয়েছে নানা অপরাধে সাজা ভোগ করা 6 জনকেও। বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়। এর আগে 3 দফায় পালিয়ে আসা 752 জনকে নিজ দেশে ফেরত নিয়েছিল মিয়ানমারের জান্তা সরকার। আর সে দেশে কারাভোগ শেষে ফিরেছে 214 জন বাংলাদেশে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে এবার তাঁর বাসভবনে তালা ঝুলিয়ে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এক দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। স্লোগানে স্লোগানে ক্যাম্পাস। এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 12টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের 22 দফা বাস্তবায়ন না করা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়ায় উপাচার্যের পদত্যাগের দাবি জানান তারা। উনি ওনার মন করা একটা সিন্ডিকেট, জরুরি সিন্ডিকেট কি বসিয়ে এই দাবি দেওয়া মেনে নেওয়ার কথা বলছে। সেক্ষেত্রে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, উনি ওনার মতো করে এটা উনি বলছে। আমরা চাই খুব শীঘ্রই ইউজিসি একটি তদন্ত টিম পাঠাক বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেমন ভিসি চায় তেমন একজন ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেওয়া হোক। দুপুর 2টার দিকে উপাচার্যের বাসভবনের ভেতরে থাকা কর্মচারী, নিরাপত্তা কর্মীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে বিদ্যুৎ ও পানির লাইনও কেটে দেওয়ার কথা জানান তারা। ভিসি যেহেতু ক্যাম্পাসে থাকে না, শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে পারে না, ফলে শুধু শুধু এই উপাচার্যের কার্যালয় কাম বাসভবন এটাকে আমরা মনে করি যেটা একটা পরিত্যক্ত ভবন হিসেবে উনি আসলে ঘোষণা করেই ফেলেছেন। আমরা ওটাকে তালা দিয়ে দিলাম। তার বাসভবনের যে বিদ্যুৎ লাইন, ওয়াইফাই লাইন এগুলো ছিল, আমরা এগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছিলাম আগে, সেটা আমরা বাস্তবায়ন করেছি। উপাচার্যের দাবি, শিক্ষার্থীদের সকল দাবি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে। প্রভৃতি ট্রেজারার, শিক্ষা সচিব মহোদয় সবাই মিলে গুরুত্ব বিবেচনা করে যেগুলো দাবি শিক্ষার্থীদের প্রত্যেকটা সমাধান করা হয়েছে। বিষয়গুলো সম্পর্কে সবসময় তাদের সাথে আলোচনা হবে। এর আগে মঙ্গলবার কফিন মিছিল নিয়ে প্রশাসনিক সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জনপদের সময় আরো থাকছে। রাজশাহীর বাগানে পাকতে শুরু করেছে আম, নামানোর সময় বেঁধে দিল জেলা প্রশাসন। 15ই মে গুটি আর 22 মে থেকে মিলবে গোপাল ভোগ। বিআরটি অফিসগুলো যেন ভোগান্তির আরেক নাম। দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় জমা 35টি জেলা বিআরটি কার্যালয়ে এবার একযোগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় কয়েকটি জেলায় হাতে নাতে আটক করা হয় দালাল চক্রের সদস্যদের।
চট্টমেট্রো 6710716 নম্বরের এই গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে বিআরটি থেকে লাইসেন্স করান মালিক তানহা আক্তার মিলি, কিন্তু তা ব্যবহার হচ্ছে মাইক্রোবাস হিসেবে। এমন অভিযোগের তদন্তে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দুদক। আর এই প্রতারণার সঙ্গে যুক্ত স্বয়ং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ দিনার। অভিযানে যাচাই বাছাই করা হয় সংস্থাটির জেলা কার্যালয়ে কর্মরত 4 কর্মকর্তার দুর্নীতির অনিয়ম নিয়েও। এই গাড়িটা আমরা মাইক্রো হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করতেছেন। আমরা সরজমিনের তথ্য পেয়েছি এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি, উনি ওনার স্ত্রী গাড়িটা স্বীকার করেছেন। চট্টগ্রামের মতো সারা দেশে প্রায় সবকটি বিআরটি অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বহু বছর ধরে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় অফিসগুলোতে অভিযান চালানো হলেও এবার একযোগে রাজধানী সহ দেশের 35টি বিআরটি অফিসে অভিযান চালিয়েছে দুদক। বরিশালে অভিযান চালিয়ে এক দালালকে আটক করে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যশোর বিআরটি কার্যালয়ে অভিযান চালিয়ে 3 দালালকে হাতে নাতে আটক করে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রায় প্রতিটি বিআরটি অফিসে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ওখানে যাবেন, বলবে গাড়ির সিরিজ নাম্বার ঠিক নেই, এই নেই সেই নেই, ঠিক আছে, অনলাইনে ভুল দেখায়, এগুলো বলবে। ওখানে যদি আপনি 200-300 আবার টাকা দেন, ওটা ঠিক হয়ে যাবে। 7-8 মাস যাবত আমাদের এই বিআরটি থেকে নাম্বারগুলি দেওয়া হচ্ছে না। নাম্বারগুলি না দেওয়ার কারণে আমরা কাস্টমারদেরকে নাম্বার দিতে পারতেছি। দুদক কর্মকর্তারা জানান, অনিয়মের বিষয়ে বিআরটি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তারা। এখানে এসে আমরা দেখলাম যে এখানে যে সেবাগ্রহীতারা আছেন তারা মোটামুটি হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে তারা যেটা 5 মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ 7 দিন পরে আসার জন্য বলতেছে। 3 জন দালালকে সাজা দেওয়া হয়েছে, একজনকে হচ্ছে 3 দিন কারাদণ্ড। শুধু দালালদের জেল জরিমানা না করে বিআরটি অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও যেন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সে দাবি সেবা প্রত্যাশীদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মাইক্রোবাসের 3 যাত্রীর। স্থানীয়রা জানান, মেহেরপুরের গাংনির গাড়াডোব গ্রামের বাসিন্দা ফজেরা খাতুন অসুস্থ হলে মাইক্রোবাসে করে কুষ্টিয়া হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। শুকুরকান্দি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা লাগে। এতে আহত হন 7 জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান 3 জন। অন্যদিকে নরসিংদীর প্রাইভেট কারের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে এক চালকের। জনপদের সময়। 15 মে থেকে রাজশাহীর বাজারে নামবে গুটি আম। গোপালভোগ পাওয়া যাবে 22 মে থেকে। এরপর থেকে পর্যায়ক্রমে বাজারে উঠবে বাকি জাতের আম। দুপুরে বাগান মালিক, ব্যবসায়ী, ফল গবেষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার সময়সীমা ঘোষণা করেন জেলা প্রশাসক। কোনো অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম পেড়ে বাজারজাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতের ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের 26 প্রাণহানি, পাল্টা হামলায় নিহত 10 ভারতীয়। সেনাবাহিনীর প্রশংসায় মোদি, পাল্টা জবাবের সংকেত শাহবাজের। বাংলাদেশের উদ্বেগ। জোরপূর্বক 123 জনকে খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে পাঠালো বিএসএফ। এমন কাণ্ড গ্রহণযোগ্য নয় বলছে ঢাকা। অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ। এবং নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা। সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। এই ছিল জনপদের সময়ে। সঙ্গে থাকুন সময়।